কারাগারে প্রতি রাতে অপরাধী নারীদের দেশি ঘি দেওয়া হয় কেন? এই রহস্য জানার পর আপনিও আফসোস করবেন। আমার নাম নিশা। আমি দুবাই জেলের একজন মহিলা জেলার। অপরাধী নারীদের কেন প্রতি রাতে অন্ধকার ঘরে দেশি ঘি দেওয়া হয়? এটি একটি বিরক্তিকর প্রশ্ন। এই রহস্য জানার পরে আপনিও শিউরে উঠবেন। দুবাই জেলের একটি ভীতিকর গল্প। একটা ভয়ঙ্কর রাত ছিল। হঠাৎ আমাদের বাড়ির দরজার কলিং বেল বেজে উঠল। পরিবারের সবাই বিয়ের জন্য শহরের বাইরে গিয়েছিল এবং আমার পরীক্ষা চলছিল বলে আমি যেতে পারিনি। মা কাজের মেয়েকে বলেছিল আমার কাছে 2 থেকে 3 দিন থাকতে, কিন্তু হঠাৎ সন্ধ্যায় কাজের মেয়ের সন্তান অসুস্থ হয়ে পড়ল, তাই মেয়েটিকে চলে যেতে হয়। আমি দরজা জানালা বন্ধ করে আরামে ঘুমাচ্ছিলাম। এমন সময় হঠাৎ করে দরজার বেল বাজতেই আমার ঘুম ভেঙে গেল এবং আমি ভয়ে ভয়ে জেগে উঠলাম এবং ভাবলাম, এই রাতে কে আসবে? প্রথমে ভয় পেলাম। বাইরে থেকে কারোর আওয়াজ ভেসে এলো, দয়া করে দরজাটা খুলুন, আমার সাহায্য দরকার, আমি আহত, প্লিজ দয়া করে দরজা খোলো। এই কয়দিন শহরের অবস্থা খুব খারাপ যাচ্ছিল, দরজা খুলবো কিনা ভাবছি। আবার এক মহিলার গলা ভেসে এলো, দয়া করে দরজা খুলুন, নইলে সে আমার জীবন শেষ করে দেবে। আমি কাউকে কষ্টে দেখতে পারতাম না, তাই দরজা খোলার সিদ্ধান্ত নিলাম। কে জানে, কারোর হয়তো আমার সাহায্যের প্রয়োজন হতে পারে। আমি দরজা খুলতেই একজন মহিলা বাইরে দাঁড়িয়েছিলেন। আমাকে দেখে তিনি দ্রুত ভেতরে এসে দরজা বন্ধ করে দেন। আমি যখন তার দিকে মনোযোগ দিয়ে দেখলাম, সে প্রায় 35 বছরের সুন্দরী যুবতী। তখন বেচারা মেয়েটিকে জনশূন্য অবস্থায় খুব কষ্টে দেখাচ্ছিল। তার অবস্থা খুবই গুরুতর ছিল। তার গাম্ভীর্য তার সৌন্দর্যকে লুকিয়ে রাখছিল। তার কপালে রক্ত ছিল। সে খুব খারাপভাবে আহত হয়েছিল। আমি সবে মাত্র তার দিকে তাকিয়েছি, তখন হঠাৎ পুলিশের সাইরেন বেজে উঠল। আমি চমকে গিয়ে তার দিকে তাকালাম। আমি বুঝতে পারলাম যেন কিছু ভুল হয়েছে, যেন আমি কিছু ভুল করেছি। সে বলতে লাগলো, আমাকে কোথাও লুকিয়ে দাও, পুলিশ আমার পিছু নিয়েছে, আমাকে সাহায্য করুন। আমি তো অবাক। আমার খুব অনুশোচনা হচ্ছিল যে আমার তাকে আমার বাড়িতে জায়গা দেওয়া বোধহয় উচিত হয়নি এবং আমার তাকে সাহায্য করা উচিত ছিল না। পুলিশ অভিযান চালালে আমিও তাদের সাথে জেলে যাব। সাইরেনের শব্দ ক্রমশ এগিয়ে আসছিল। আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। কি করব বুঝতে পারছিলাম না। সে নিজেই দৌড়ে ঘরের ভিতরে চলে গেল। জ্ঞান ফিরলে আমি তার পিছু পিছু ছুটলাম। তিনি বললেন, শিগগিরই পুলিশ বাড়ি ঘরে তল্লাশি শুরু করবে। আমাকে কিছু লুকোনোর জায়গা বলুন যেখানে আমি লুকিয়ে থাকতে পারি। আমি ভয় পেয়ে জিজ্ঞেস করলাম, তুমি কে, আর তোমার পেছনে পুলিশ কেন? সে বলতে লাগলো, ভগবানের দোহাই, এখন আমাকে পুলিশের থেকে আড়াল করুন। আমি পরে যে কোনো জায়গায় আপনার সব প্রশ্নের উত্তর দেব। আমি শপথ করছি যে আমি তোমার কোনো ক্ষতি করতে কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি এবং করবও না। আমাকে বিশ্বাস করো। ঠিক সেই সময়েই স্পিকারের মাধ্যমে বাইরে থেকে ঘোষণা দেওয়া হলো, জেল থেকে পালিয়েছেন এক বিপজ্জনক নারী বন্দী। কেউ যদি তাকে আশ্রয় দিয়ে থাকে তাহলে সে নিজেই তাকে বের করে দিক, নইলে কিছুক্ষণের মধ্যে তল্লাশি শুরু করবে পুলিশ। তারা বলতে লাগলো, দেখো, আমাকে তাড়াতাড়ি লুকাও, না হলে আমার সাথে তুমিও ধরা পড়বে। ওর কথা শুনে আমি তাড়াতাড়ি ওকে বারান্দার জলের ট্যাঙ্কের কাছে নিয়ে গেলাম। আমি বললাম, যেখানে লুকিয়ে থাকো না কেন, পুলিশ তোমাকে খুঁজে বের করবে। তাই জীবন বাঁচানোর একমাত্র উপায় হলো এই জলের ট্যাঙ্কের ভিতরে ঝাঁপ দেওয়া। এদিকে জল ঠান্ডা হয়ে গিয়েছিল, কিন্তু এই কথা শুনে মহিলাটি আমার দিকে এমনভাবে তাকালেন যেন আমার মাথা খারাপ। আমি যে তাকে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার পরামর্শ দিয়েছিলাম, আমার মনে হয়েছিল সে হয়তো আমাকে বলবে
যে এত ঠান্ডা জলে ঝাঁপ দেওয়ার চেয়ে ভালো আমি নিজেকে পুলিশের কাছে সমর্পণ করি। কিন্তু পরের মুহূর্তে সে ঢাকনা তুলে ট্যাঙ্কে ঝাঁপ দেয়। আমি ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে সেখান থেকে নিচে চলে গেলাম। ঠিক 5 মিনিট পর আমার ডোরবেল বেজে উঠল। আমি যখন দরজা খুললাম তখন আমার সামনে 3জন মহিলা পুলিশ এবং আরো অনেকগুলো পুরুষ এবং কয়েকজন পুলিশও দাঁড়িয়েছিল, যারা দরজা খোলার সাথে সাথেই ভিতরে চলে আসে। তারা আমার বাড়ি তল্লাশি শুরু করে এবং মহিলা পুলিশ অফিসার আমাকে প্রশ্ন করতে শুরু করে, কাউকে দেখেছেন? কাউকে আপনার বাড়িতে জায়গা দিয়েছেন? আমি বললাম, আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি এবং আমি এসব বিষয়ে কিছুই জানি না। আপনি কি খুঁজছেন? পুলিশ সদস্যরা যখন নিচে থেকে তল্লাশি করে উপরে ছাদে আসে তখন আমি ভীষণ ভয়ে ভয়ে ছিলাম। আমার শ্বাসকষ্ট শুরু হয়ে গিয়েছিল, এই ভয়ে যে তারা যদি খুঁজে বের করে ফেলে সেই মহিলাকে, তবে আমি নিশ্চিত ছিলাম যে তাদের মনোযোগ জলের ট্যাঙ্কের দিকে যাবে না। আমার অনুমান এক্কেবারে সঠিক ছিল এবং এটি সঠিক প্রমাণিত হলো। ওরা খালি হাতে নেমে এলো। প্রথমজন বলা শুরু করলো, ম্যাডাম, সে এই বাড়িতে নেই। আমার মনে হয় সে এই এলাকা ছেড়ে চলে গেছে। কথা বলতে বলতে সবাই ঘর থেকে বেরিয়ে গেল। আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। তাদের পারস্পরিক কথোপকথন থেকে জানা যায় যে তারা মুম্বাই জেলের থেকে এই মহিলাকে খুঁজতে খুঁজতে এখানে পৌঁছেছেন। পুলিশ চলে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই আমি উপরে গিয়ে ট্যাঙ্কের ঢাকনা খুলে ওই মহিলাকে বের করলাম। ঠান্ডা জলের কারণে সে কাঁপছিল। আমি যদি আরো 5 থেকে 10 মিনিট দেরি করতাম তাহলে হয়তো তাকে মৃত অবস্থায় পেতাম। আমি তাকে নিচে নিয়ে গিয়ে হিটারের কাছে বসিয়ে দিলাম। আমি যখন তাকে আমার জামা কাপড় দিয়েছিলাম তখন তার একটু জ্ঞান ফিরছিল। যখন সে আমার জামা কাপড় পরে মাদুর পেতে হিটারের কাছে বসলো, আমি ভাবলাম, এখন আমি যদি তাকে সাহায্য করেই ফেললাম তবে আমি তার জন্য কিছু খাবার এবং পানীয় নিয়ে আসি। আমি তার জন্য চা বানিয়ে খাবার গরম করে তার কাছে নিয়ে এলাম। কেন জানি না তার মুখের দিকে তাকিয়ে মনে হলো না যে সে কোনো অপরাধী। কিছুদিন ধরে তার অবস্থার উন্নতি হয়েছে। আমি তার সাথে কথা বলা শুরু করলাম। প্রথমেই বললাম, আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি একজন অপরাধী, কিন্তু কেন পুলিশ আপনাকে তাড়া করছে এবং বলছে যে একজন অপরাধী মহিলা মুম্বাই জেল থেকে পালিয়ে গেছে? তাহলে আপনি কি সত্যিই একজন অপরাধী? আমার প্রশ্ন শুনে সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, তোমার আন্দাজ একদম ঠিক। আমি দুবাই জেলের কয়েদি নই, বরং সেখানকার জেলার। আমি এটা শুনে বললাম, কি? একজন জেলারের পেছনে পুলিশ কেন? আপনি যদি জেলার হন তাহলে অপরাধীদের মতন কেন পালিয়ে বেড়াচ্ছেন? তখন সে বলতে লাগলো, এটা অনেক লম্বা কাহিনী, তুমি শুনেই বা কি করবে? আমি বললাম, দেখুন, আমি আপনাকে আমার বাড়িতে জায়গা দিয়েছি, আপনার সাহায্য করেছি। এবার আপনাকেও আপনার কাহিনী আমাকে শোনাতে হবে। আর আমি এই সমস্ত আপনাকে এই জন্যেই জিজ্ঞেস করছি যে আমিও দুবাই জেলের জেলারের জন্য অ্যাপ্লাই করেছি। তাহলে আমি কাহিনী শুনে বুঝতে পারবো যে সেখানের কি অবস্থা। সে বলতে লাগলো, ঠিক আছে, যদি তোমার এতই জানার ইচ্ছে তাহলে ঠিক আছে। আমার নাম কবিতা, আর আমি একটা ভীষণ ভালো আর সম্মানীয় বংশের মেয়ে। আমার 2 বোন আর এক ভাই ছিলাম। আমার বাবা দুবাইয়ের থানার হাবিলদার ছিল। আমার বাবা ছোট থেকেই ইমানদারি থাকার পাঠ পড়িয়েছিল আর এটাই বুঝিয়েছিল যে নিজের কাজের প্রতি সবসময় সৎ থাকা উচিত, সেই কাজ যতই সাধারণ হোক বা কঠিন, আর সম্মান যতই কম বা বেশি পাওয়া যাক না কেন, কখনো নিজের সততাকে বিক্রি করা উচিত না। আমার বাবা একজন সত্যিকারের
সম্মানজনক হাবিলদার ছিল। নিজের পুরো জীবন সে চাকরি করার সময় কখনো একটা টাকাও ঘুষ নেয়নি। বাবার বন্ধুরা নিজের ঘর পাকা করে নিল আর একটা খুব ভালো জীবনযাপনও করতে লাগলো। অথচ আমাদের জীবন কাটছিল দারিদ্রতার জন্য ভীষণ কষ্টে। আমি বাবার ভীষণ প্রিয় মেয়ে ছিলাম। এজন্যই প্রায়ই ঘরের পরিস্থিতি থেকে বিরক্ত হয়ে আমিও তাকে বলতাম যে, বাবা, তুমি তোমার সঙ্গে থাকার লোকেদের দেখে কিছু শিখে নাও, কিভাবে এগিয়ে যেতে হয়। তার থেকেও কিছু শেখা দরকার। তাদের ঘরে কি সুন্দর সব রকমের সুখ ঐশ্বর্য রয়েছে। ওই লোকগুলোর বাড়িতে প্রত্যেক দিন ভালো ভালো খাবার তৈরি হয়, আর আমাদের এখানে নুন আনতে পান্তা ফোরাচ্ছে। আমাদের তো কিছু ভালো খাওয়া তো দূরে থাকুক, ভালো দেখাও জোটে না। খাবার তো অনেক দূরের কথা। ওদের বাচ্চা কত ভালো স্কুলে কলেজে পড়ে, আর আমাদের বাচ্চা সরকারি স্কুলে যায়, যার জন্য পরবর্তীকালে ওই রকমই চাকরি পাই আমরা, ওই ছোটখাটো ক্লাসের চাকরি। বাবা হেসে বলতে লাগলো, সোনামণি, তুমি চিন্তা করো না, তোমার ভাগ্যে অনেক বড় চাকরি আছে। আমি মজা করে বলে দিলাম, বাবা, আমি জেলার হব। বাবা বলল, এর মধ্যে এত অবাক হওয়ার কি আছে? তুমি যদি ভালো নম্বর পেয়ে পরীক্ষায় পাশ করো, তাহলে তুমি চাকরি পেয়ে যাবে। আর আমি হেসে বললাম, বাবা, তুমিও কোন জমানার লোক? আমার জন্য কোনো সোর্স না থাকলে, আর কেউ আমার হয়ে সিফারিশ না করলে, তো আর আমি চাকরি পাবো না? পয়সা দিয়ে চাকরি করার মতন আমাদের অবস্থা তো নেই। বাবা রেগে গিয়ে বলল, না ঘুষ আর না কোনো সোর্স, এই দুটো জিনিসের দিকে জীবনে কখনো দেখতে নেই। আমার বাবার তো সেই অবস্থা ছিল যে সে সম্মানের জন্য নিজের আদর্শ, নিজের প্রাণও দিতে পারে। আমার বোন স্কুলে পড়তে লাগলো, আর বড় দাদা বাবার সাথে রিটায়ার হওয়ার পর তার জায়গা নিয়ে নিল। আমি নিজের একটা উদ্দেশ্য বানিয়ে নিয়েছিলাম যে আমি দুবাই জেলার হব, আর তার জন্য আমি মন প্রাণ দিয়ে পরীক্ষায় প্রস্তুতি নিতে থাকলাম, আর পরীক্ষাও দিলাম। আমি আশা করেছিলাম যে আমার উদ্দেশ্য ভালো এবং আমার অনুরোধ ও শোনা হবে, এবং তাই ঘটেছে। আমি দুবাইয়ের জেলার হিসেবে নির্বাচিত হয়েছি। সেই দিনটি ছিল আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন। আমার সব স্বপ্ন পূরণ হয়েছিল। আমি খুব খুশি ছিলাম, যেন জীবনের সবচেয়ে সুন্দর সুখ পেয়ে গেছি। আমার স্বপ্ন সত্যি হয়েছিল। এ সময় বাবা শুধু বললেন, জেলে তোমাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। শুধু সততার সাথে তোমার দায়িত্ব পালনের প্রতি যত্ন নিও। আমি তোমার দায়িত্ব নিলাম। দুবাই জেলে ছিল একটি বড় জেল, এবং সেখানে বিপুল সংখ্যক নারী বন্দী ছিল। প্রথম দিকে আমি খুব ভালো বোধ করছিলাম, যেন আমার একটা ক্ষমতা ছিল। আমি যখনই সেখানে সালাম দিতাম, তখনই গর্বে আমার বুক ফুলে যেত। গল্প বলার পর পুনম চুপ হয়ে গেল। তার থেমে যাওয়া আমাকে অস্থির করে তুলছিল। আমি তার গল্পে এতটাই মগ্ন ছিলাম যে আমার মনে হয়েছিল যেন সবকিছু আমার সামনে ঘটছে। আমি অস্থিরতাতে বললাম, পুনাম, এরপর কি হলো? আমাকে আরও বলুন। তিনি একটি দীর্ঘশ্বাস ফেলে আবার শুরু করলেন। তারপর আমি স্বস্তি অনুভব করলাম। সেখানে নারীদেরকে তাদের নিপীড়ন অনুযায়ী বন্দি করা হয়। প্রতিদিন ভোর 6টায় কারাগারের দরজা খুলে দেওয়া হয়। এরপর মহিলারা সকলের নাস্তা করে তারপর তাদের দিয়ে কাজ শুরু করানো হয়। কিছু মহিলা কলের গম পিষতে থাকে, কেউ সেলাই করতেন, এবং অল্পবয়সী মেয়েদেরকে শিক্ষা দেওয়া হতো, যাতে তারা সেখান থেকে চলে যাবার পর কিছু করতে পারে। যখন সূর্য অস্ত যায় এবং যখন রাত আসে, তখন তাদের খাবার দেওয়া হতো এবং তাদের জেলে পাঠানো হতো। প্রথম দিনগুলোতে এখানে কার কার দল তৈরি হয়েছিল সে সম্পর্কে আমার খুব বেশি ধারণা ছিল না। তবে ধীরে ধীরে আমি জানতে পারি
কোনো মহিলা কার সাথে এবং কেন বন্ধুত্ব করেছিলেন, যেমনটি সিনেমায় দেখানো হয়। একটা জেলে তার থেকেও বেশি খতরনাক হয় সেই মহিলা যে কি না কোন ভয়ঙ্কর কারণে ধরা পড়েছিল। তাদেরকে আলাদা আলাদা জেলে রাখা হতো। নিজের কাজে আমি ভীষণ আগ্রহ বোধ করতে লাগলাম। মনে হতো যেন এই সমস্ত লোকেদের তো আগে থেকেই কাজ করার অভ্যাস আছে, কিন্তু আমি তো রোজ বাবার থেকে আদর্শের পাঠ পড়ে আসতাম। এই জন্য না শুধুমাত্র কাজ করতাম, তার সাথে সাথে এই সমস্ত লোকেদেরও খুব দৌড় করাতাম। আমি আমার নরম মনের কারণে মহিলাদের মধ্যে নাম করে ফেললাম, যার জন্য সেখানকার মহিলারা আমাকে অনেক পছন্দ করত আর আমার থেকে ভীষণ খুশিও থাকতে লাগলো। আর তারা এত বলেছিল, আমার আগে যে জেলার ছিল সে কাজ কাম কিছুই করতো না, তিনি প্রতিদিন ঝাড় দিতে থাকতেন এবং বিনা কারণে যাকে খুশি মারতেন। আমি সকল পুলিশ কর্মীদের বলে দিয়েছিলাম যে কেউ কোনো মহিলার গায়ে হাত তুলবে না, কেউ এটা করলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। একদিন আমি যখন রাউন্ডে গেলাম তখন একজন মহিলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন যে মহিলা কনস্টেবল আজ আমাকে কোনো কারণ ছাড়াই চড় মেরেছে, কে তাকে তার ক্ষমতার অন্যায় সুবিধা নিতে শিখিয়েছে। শুনেই আমার খুব রাগ হয়েছিল। আমি তাকে 1 সপ্তাহের জন্য বসিয়ে দিয়েছিলাম। আমার কারণে জেলের পরিবেশ ভালো হতে থাকে। আমি নারীদের আলাদা আলাদা করে রোজগারের পথ দেখানো শুরু করি। সেখানকার লোকেরা আমার দায়িত্বে খুব খুশি হয়েছিল এবং প্রথম বছরেই আমার ভালো কাজের জন্য আমাকে একটি পদক দেওয়া হয়েছিল। সেখানে আমার কাজ প্রশংসিত হয়েছিল। এই সময়ে অনিশ নামে একজন অফিসারের সাথে আমার পরিচয় হয়, যাকে আমার পরিবারের সদস্যরা আমার জন্য বেছে নিয়েছিল এবং আমি তাকে বিয়ে করি। আমার বড় একদম সেরকম খেয়ালেরই মানুষ ছিল যেমন আমার বাবা ছিল। এজন্য আমি আমার জীবনে ভীষণ খুশি ছিলাম। ডিউটি আর ঘর ভীষণ ভালোভাবেই চলছিল, সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। কিন্তু কথাই আছে না যে সমস্যা মানুষের উপর সেই সময় আসে যখন সে একটু বেশি সুখের জীবনে হারিয়ে যায়। আমার কপালেও আমার সুখ আর সহ্য হলো না। সেই সময় জেলের ভিতর দেশি ঘি ভরা কৌটো যেতে লাগলো। প্রথমে আমি এতটা খেয়াল করিনি, ভাবতাম যে আত্মীয় স্বজন প্রায় সময় এই ধরনের জিনিস পাঠাতে থাকে। কিন্তু যখন প্রতিদিন নিয়ম করে দেশি ঘি জেলে আসতে লাগলো তখন আমি চমকে উঠেছিলাম। কিছু তো সমস্যা আছে। আমি ভাবলাম আমাকে খোঁজ করতে হবে। রোজ রোজ দেশি ঘিয়ের কৌটো কার কাছে যায়, কে আনে? একটা জিনিস হতে পারে যে কয়েদিদের মধ্যেই কেউ নিজের গোয়েন্দা বানিয়েছে যাতে নিজের প্রত্যেকটা খবর পেতে পারে। আমিও ওই মহিলাকে নিজের জন্য গোয়েন্দাগিরি করতে বললাম, যার জন্য আমি লেডি কনস্টেবলকে 1 সপ্তাহের জন্য বসিয়ে দিয়েছিলাম। আমার এই কাজের জন্য সে আমার বিশ্বস্ত হয়ে উঠেছিল আর আমাকে জেলের ভেতরের সমস্ত খবর দিতে লাগলো। সে সেখানে কি কি হয় এই জন্য একদিন আমি সমস্ত ঘিয়ের কৌটো খুলে ভালো করে তল্লাশি নিলাম। ওই কৌটোগুলো ঘিয়েরই ছিল। আমি ওই মহিলাকে ডাকলাম যে আমাকে সমস্ত খবর দিত। আমি তাকে বলেছিলাম, আমাকে ভেতরের খোঁজ খবর দিয়ে বলো যে দেশি ঘিয়ের কৌটো আসলে কি জন্য আসে আর কারা এসব ব্যবহার করে, আর আমাকে 2 দিনের মধ্যে ভেতরের সমস্ত রিপোর্ট বানিয়ে দাও। আমার ডিউটি বেশিরভাগ সময়ই দিনের বেলাতেই হতো আর রাতের বেলা অন্য এক জেলার ডিউটিতে আসতেন। দিনের বেলায় তো কারোর ক্ষমতা ছিল না যে আমার ডিউটিতে থাকাকালীন এই দিক ওই দিক কোনো কাজ হতে পারে বলে, কিন্তু রাতের বেলা কি হয় সেই গ্যারেন্টি আমি দিতে পারতাম না। এই জন্যই আমি গোয়েন্দা লাগিয়ে দিয়েছিলাম। আমি মাঝখানে তার কথা বলা থামিয়ে জিজ্ঞেস করলাম, কবিতা, আপনি কি দেশি ঘিয়ের কৌটোর জন্য সন্দেহ করেছিলেন? আমার প্রশ্নে জেলার কবিতা মাথা নাড়ালো।
আর বলল, হ্যাঁ, প্রত্যেক দিনই দেশি ঘিয়ের বেশ কিছু কৌটো জেলের ভেতরে যেত। আর আমার নজরে এটা স্বাভাবিক ব্যাপার ছিল না। আমার আন্দাজ বারবার এটাই বলতো যে কিছু তো এমন হয় যেটা আমার নজরে ধরা পড়ছে না। আমার গোয়েন্দা আমাকে আস্তে ধীরে শব্দে এসে যে খবর শোনালো সেটা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে বলল, দেশি ঘি রোজ রাতে অন্ধকারের কিছু খাস মহিলাদের দেওয়া হয়। রাতে যে জেলার ডিউটিতে থাকেন তিনি এটা জানেন। আর আপনার কার্যালয়ে ও 2-4 জন লোক এতে মিলিত আছে। আমি সমস্যায় পড়ে গেলাম। অন্ধকার ঘরে কেন মহিলাদের দেশি ঘি দেওয়া হয়? এর মানে কি হতে পারে? আমি আমার গোয়েন্দাকে বললাম, এই মহিলাদের নাম বলো যারা প্রত্যেক দিন অন্ধকার ঘরের মধ্যে গিয়ে দেশি ঘি খায়। গোয়েন্দার যার নাম বলল সেই মহিলাদের দেখে আমি চমকে গেলাম। এই মহিলারা আগে তো এতটা স্বাস্থ্যবতী ছিল না। এরা তো রোগা ছিল, কিন্তু যখন এদের দেখলাম বেশ স্বাস্থ্যবতী মনে হচ্ছিল। গোয়েন্দা আমার কানে এসে আস্তে করে বলল, ম্যাডাম, এখানে সমস্ত কামাল ওই দেশি ঘিয়ের। এটা এতটা সাধারণ ব্যাপার নয় যে আমি নজর এড়িয়ে যাব। আমি কিছুদিনের জন্য আমার ডিউটি রাতে শিফট করানো সিদ্ধান্ত নিলাম। আমি দেখলাম যে আমার রাতের শিফটের খবর শুনে অনেক লোকের হৃদয়ে যেন বাজ এসে পড়ার মতন অবস্থা হলো। আমি দিনের বেলায় ঘরে নিজের ঘুম পুরো করে নিতাম, রাতের বেলায় যাতে সারা রাত এসে জাগতে পারতাম। রাত 9টা বাজলেই আমি দেখতাম যে লেডি কনস্টেবল লুকিয়ে লুকিয়ে কোথাও যাচ্ছে। আমি ভাবলাম যে আমি পেছনে গিয়ে দেখি সে কোথায় যায়। আমি যা দেখলাম তা আমাকে চমকে দিল। কেননা একটা অন্ধকার ঘরে এসে অপরাধী মহিলাদেরকে বেশ কিছু দেশি ঘি দেওয়া হচ্ছিল। প্রথম চমকে দেওয়ার কথা হলো যে রাতের এই সময়ে দেশি ঘি খাওয়ার কি প্রয়োজন। আর সব থেকে জবরদস্ত কথা হলো যে জেলের সব থেকে শেষ অন্ধকার ঘরে যাওয়ার কি কারণ হতে পারে। আমি 2-3 দিন এই রকম রুটিন দেখলাম, কিন্তু এছাড়া আর কোনো সেরকম ব্যাপার আমার নজরে পড়লই না। আমি যা খুশি জিজ্ঞাসা করে এদেরকে সন্দেহ করার কারণ দিতে চাইছিলাম না। এই জন্য আমি চুপচাপ সবকিছু দেখছিলাম। কখনো তো সুযোগ আসবে, কোনো তো প্রমাণ পাবো। আর একদিন প্রমাণ পেয়েই গেলাম। ওই দিন রাতে 11টা বেজেছিল। নিজের মাথা টেবিলে রেখে ইচ্ছাকৃতভাবে চোখ বন্ধ করেছিলাম, যাতে কেউ দেখলে এটা ভাবে যে আমি ঘুমিয়ে পড়েছি। কিছুটা সময় কেটে যাওয়ার পরে আমার অফিসে কারোর আসার যেন শব্দ পেলাম। আমি চিনে নিলাম যে এটা লেডি কনস্টেবল ছিল। সে আমাকে ঘুমাতে দেখে বাইরে চলে গেল। সে কাউকে বলতে লাগলো, মনে হচ্ছে যে ঘুমের ওষুধটা ম্যাডামকে দিয়েছিলাম, সেটা কাজ করেছে। ম্যাডাম ঘুমিয়ে পড়েছে। ব্যাস, কিছু ঘন্টাই বাকি আছে, তাড়াতাড়ি নিজেদের কাজ করো। মনে হলো কিছুক্ষণের মধ্যে তারা সেখান থেকে চলে গেল। আমি অবাক হয়ে ভাবলাম যে এ সমস্ত কি হচ্ছে জেলের মধ্যে, যেটা আমি জানতেই পারিনি। আর আমার পেছনে পেছনে এই সমস্ত কিছু হতে লেগেছে। এদের কথায় আমি আন্দাজ পেলাম যে যা কিছু হচ্ছে অন্ধকার ঘরে হচ্ছে। তখনই আমি ওঠার চেষ্টা করলাম, যাতে গিয়ে আমি দেখতে পারি যে এমন কি হচ্ছিল ওখানে, যে উঠতেই আমার মাথা ঘুরে গেল। মনে হচ্ছিল কেউ আমার চায়ের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছে, যেটা এবার প্রভাব বিস্তার করতে শুরু করেছিল। আমি সেখানেই ঘুমিয়ে পড়লাম। আর সকাল পর্যন্ত আমি কিছু বুঝতেই পারলাম না যে আমি কোথায় আছি। সকালে আমি যখন ঘুম থেকে উঠলাম তখন আমার মাথা ভারী ছিল। এই জন্য আমি বাড়ি চলে গেলাম। ঘরে যাওয়ার আগে সেই মহিলাদের জেলের দিকে আসলাম, যাতে কোনো কথা যদি জানতে পারি, কিন্তু সেখানে সবকিছুই ঠিক লাগছিল। আমি বাড়ি ফেরত গেলাম। ঘরে এসে আমি ভাবতে লাগলাম যে কনস্টেবলের সাথে এই দ্বিতীয় মানুষটা কে ছিল, যার সাথে সে কথা বলছিল। এরপর আমি আবার রাতে ডিউটিতে গেলাম। এবার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি কি করব। কালকের মতন আজকেও আমার সামনে চা রাখা হলো, কিন্তু আজকে আমি সেটা খেলাম না।
পাশের বেসিনে আমি সেটা ফেলে দিলাম আর খালি কাপ রেখে চোখ বন্ধ করে রাখলাম। কিছুক্ষণ পরে সেই কাপ নিতে আসলো একজন আর আমাকে ঘুমাতে দেখে সে বিশ্বাস করলো যে আমি ঘুমিয়ে পড়েছি আর সে বাইরে চলে গেল। কিছুক্ষণ পর সে ভেতরে আসলো। রাতের 11টা বেজে গিয়েছিল। জেলের ভেতরে সব লাইট প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সব দিকে অন্ধকার অন্ধকার হয়েছিল। আমি চুপচাপ সেদিকে এগিয়ে গেলাম। সেই অন্ধকার ঘরে সেই মহিলারা থাকতো যাদের কেউ মোবাইলের টর্চ অন করে রেখেছিল। আমি একদম হঠাৎ করে চেঁচাতে লাগলাম আর বললাম যে এই সমস্ত কি হচ্ছে এখানে। যে দৃশ্য আমি আমার সামনে দেখেছিলাম সেটা আমি চোখের সামনে দেখে বিশ্বাসই করতে পারিনি। আমার স্টাফ এত জঘন্য ষড়যন্ত্রে মিলেছিল। আসলে মহিলারা সুড়ঙ্গ করছিল। তারা ভালোভাবে সুড়ঙ্গ বানিয়ে নিয়েছিল। না জানি কত সপ্তাহ ধরে বা কত মাস ধরে এই কাজ চলছে। ওই মহিলারা খুনের অপরাধে জেলে এসেছিল আর আদালতের দিকের থেকে ওই দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওরা দুজন এখানের থেকে পালানোর জন্য সুড়ঙ্গ খুঁড়ছিল। সামনে আমার পুরো কার্যালয় এই ষড়যন্ত্রের মধ্যে মিলেছিল। হঠাৎ করে আমাকে সামনে দেখতে পেয়ে লেডি কনস্টেবলের নিঃশ্বাস আটকে গিয়েছিল। যেন তার হাত থেকে মোবাইলের টর্চটা নিচে পড়ে গেল। যার টর্চ অন করে সে ওখানে দাঁড়িয়েছিল। তারা সুড়ঙ্গ খুঁড়ত। এজন্যই তারা দেশি ঘি খেত, যাতে সুড়ঙ্গ খোঁড়া সহজ হয়ে যায়। আর এর জন্য অনেক শক্তি প্রয়োজন হয়। তারা দেশি ঘি খেয়ে প্রত্যেক দিন 3-4 ঘন্টা করে সুড়ঙ্গ লাগাতার খুঁড়তে লাগতো। সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি সবকিছু বুঝতে পেরে গিয়েছিলাম আর সমস্ত কিছু আমার চোখের সামনে এসে গিয়েছিল। আমি লেডি কনস্টেবলকে জিজ্ঞেস করলাম, আর কে কে মিলে আছে তোমার সাথে? কাল আমি তোমার সাথে কাউকে কথা বলতে শুনেছি। সে কে? সে ভীষণ ঘাবড়ে গিয়েছিল। আমার বারবার জিজ্ঞাসা করায় সে কিছু বলেনি। তখন আমি বললাম, ঠিক আছে, আমি হাই কমিশনারের সাথে কথা বলছি। যখন তোমাকে চাকরি থেকে বের করে দেওয়া হবে তখন তুমি বুঝতে পারবে। আমার কথা শুনে সে ভীষণ ভয় পেয়ে গেল আর বলতে লাগলো, প্লিজ কারোকে এই সময় ফোন করবেন না। আমি সবেমাত্র ফোন তুলেছি। ঠিক তখনই আমার মাথায় কেউ একজন পেছন থেকে আঘাত করলো আর আমি অজ্ঞান হয়ে সেখানেই পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন আমি নিজেকে জেলের মধ্যে কয়েদ অবস্থায় পেলাম। আমার মনে পড়ল যে আমি ফোন করে তথ্য দিতে যাচ্ছিলাম। তখন তখন কেউ আমার মাথায় আঘাত করলো। এটা লেডি কনস্টেবল ছাড়া আর কেউ হতে পারত না। কিন্তু কেউ নিশ্চয়ই তার গোপন কথা ফাঁস হওয়ার ভয়ে আমার মাথায় আঘাত করেছে। যখন আমি আমার জ্ঞানে এলাম দেখলাম যে সে একা নয়, তার বন্ধুটিও তাকে সমর্থন করার চেষ্টা করছে। এই সময় তার সঙ্গে ওই বন্ধু উপস্থিত ছিল। কিন্তু তার সঙ্গীকে দেখে আমার মাথায় যেন বাজ পড়ল। আমি বিশ্বাস করতে পারছিলাম না যে সে আসলে নাইট শিফটের জেলার। আমার মনে হলো যেন সে একটা অবিবেচক জেলার। কিন্তু সে আইনের ইউনিফর্ম পরে এতটা খারাপ বেরোলো যে অবৈধ কর্মকাণ্ড চালায়। তারপর ওই 2 মহিলা মিলে আমাকে বন্দি করে। দুটোই মিলেমিশে ছিল। এই দুজনের সাহায্যে সে বলে দিল যে মহিলারা সুড়ঙ্গ খনন করছিল এবং এই সাহায্যের বিনিময়ে সেখানে কনস্টেবলকে প্রচুর অর্থ দেওয়া হয়েছিল। টাকার লোভে এ ধরনের বেআইনি কাজকর্ম চালানো হয়। পরে জানতে পারি ব্যাপারটা তার চেয়েও গুরুতর হয়ে উঠেছে। কারাগারের ভেতরে চেক করার পর দেশি ঘি আসতো। সেই দেশি ঘিতে বিশেষ অস্ত্র অন্তর্ভুক্ত ছিল, যার কারণে একজন ব্যক্তি প্রতিদিন এটিতে অভ্যস্ত হয়ে পড়ে। অভ্যন্তরিতভাবে দেশি ঘি বিক্রি করা হয়। এটা কোনো সাধারণ দেশি ঘি ছিল না। এই জেলের উপস্থিতিতে রাতে খুব গোপনে এই সমস্ত কাজ করা হতো। এই জেলের তার নিজের মুখে থেকে আমাকে এই সব বলেছিল। সে আমার কাছে তার
সমস্ত নৃশংসতার কথা স্বীকার করেছে, কিন্তু সে জানতো না যে আমার অফিসে যেখানে সে আমাকে বন্দি করেছিল সেখানে আমি ইতিমধ্যেই একটি ক্যামেরা বসিয়ে রেখেছিলাম যা সবকিছু রেকর্ড করেছিল। যখনই আমাকে কাউকে অপরাধ স্বীকার করাতে হতো আমি তাকে এই ঘরে নিয়ে যেতাম এবং এই ঘরে তার বক্তব্য রেকর্ড করা হতো, যা পরবর্তীতে প্রমাণ হিসেবে কাজ করবে। তিনি আমার পক্ষ থেকে আদালতে একটি অফিসিয়াল ছুটির চিঠি পোস্ট করেছেন, যাতে আমার নিখোঁজ হওয়া কারোর কাছে সম্পূর্ণ বিস্ময়কর না মনে হয়। এরপর আমার পরিচয়ের ভিত্তিতে তিনি একটি প্রতিবেদন তৈরি করে আদালতে পাঠান, যাতে আমাকে আসামি বানানো হয়। তাদের উদ্দেশ্য ছিল আমাকে পদ থেকে সরিয়ে দেওয়া। আজ সন্ধ্যায় সে আমার জন্য খাবার নিয়ে রুমে আমার কাছে আসে। আমি সাথে সাথে তাকে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যাই এবং তারপর থেকে সে আমাকে অনুসরণ করছে যাতে সে আমাকে ধরতে পারে। এখানে আমার পুরো গল্পটি আপনাকে শোনালাম। আপনি খুব অস্বস্তির মধ্যে ছিলেন। পুরো ঘটনা শোনার পরও আমি নির্দ্বিধায় কবিতাকে জিজ্ঞেস করলাম, কিন্তু এখন তুমি তোমার নির্দোষ প্রমাণ করবে কিভাবে? জেলার কবিতা বলতে থাকে, আমাকে যেভাবেই হোক শুধু ওই ক্যামেরাটাকে হাতিয়ে আনতে হবে। পুরো কথোপকথন ওই ক্যামেরাতেই রেকর্ড করা যায়। কিন্তু আমি এখন এটাই ভাবছি যে আমার সেখানে যাওয়া বিপদ ছাড়া আর কিছুই নয়। তৎক্ষণাৎ আমি কোথাও যেতে পারবো না। কোনোভাবে আমাকে সেই ক্যামেরা পেতেই হবে। আমি বললাম, আমি তোমাকে সাহায্য করতে পারি। কবিতা অবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলো। আমি জেলের পদের জন্য আবেদন করেছি। আমার মনে হয় আপনাকে চাকরি থেকেও বরখাস্ত করা হয়েছে। সেই জন্যই তো পত্রিকায় আরেকজন জেলারের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আমি আবেদন করেছি এবং এখন পরীক্ষা দিতে হবে। নির্বাচিত হলে আমি নিজেই আপনাকে নির্দোষ প্রমাণ করব। আমি জেলার কবিতাকে বললাম যে আমার পরিবারের সবাই বিয়েতে গেছে। আপনি যতক্ষণ চান এখানে থাকতে পারেন। কিন্তু পরের দিন তিনি তার স্বামীকে ফোনে ডেকে তার সাথে চলে যান। পুরো ঘটনাটা জানার পর তার দরিদ্র মেয়েটির জন্য আমার খুব খারাপ লাগলো। কবিতা একজন সৎ জেলার ছিলেন। আমি পরের দিন পরীক্ষাটা দিয়েছিলাম এবং আমাকে কারাগারে নিয়োগের জন্য অনুরোধ করি। আমার উদ্দেশ্য ছিল কবিতার নির্দোষতা প্রমাণ করা এবং এই উদ্দেশ্যে আমায় দুবাই জেলের ভেতরে যেতে হতো এবং এটি কেবল একজন জেলারের ক্ষমতাতেই সম্ভব ছিল, যা আমি সম্ভব করতে পারতাম। আমার প্রার্থনায় কাজ হয়েছে এবং আমি নির্বাচিত হয়েছি। কবিতাই আমার সাক্ষাৎকারের জন্য সমস্ত প্রস্তুতি করিয়ে দিয়েছিল, যার কারণে আমি সফল হয়েছি। সেখানে যেতেই দেখলাম ওই মহিলা কারা, যারা সুড়ঙ্গ খুঁড়ে দেশি ঘি হজম করতেন। ওই মহিলাদের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছিলাম যে তাদের কাজ এখনো চলছে। আমি নীরবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি চিঠি লিখে জানিয়েছিলাম যে কারাগারে একটি টানেল খনন করা হচ্ছে। জেলের এবং নাইট ডিউটিতে থাকা মহিলা কনস্টেবল এর জন্য দায়ী। সাথে সাথে আমি সেই ক্যামেরাটিও সাথে প্রমাণ হিসেবে পাঠিয়েছিলাম, যেটা আমি ঠিক জায়গায় পেয়েছিলাম, যেটা কবিতা আমাকে বলেছিল। ঠিক রাত 11টার দিকে জেলের কক্ষে যেখানে সুড়ঙ্গ খনন করা হচ্ছিল সেখানে অভিযান চালানো হয় এবং সেই সুড়ঙ্গ দিয়ে যাওয়ার সময় ওই নারীদের হাতে নাতে ধরা হয়। মহিলা কনস্টেবল ও নাইট ডিউটির জেলারকে গ্রেপ্তার করে কঠোর শাস্তি দেওয়া হয়। আমি আমার দায়িত্বে দ্বিতীয় দিনে এই সব করেছি কারণ আমার একমাত্র উদ্দেশ্য ছিল সত্য প্রকাশ করা। জেলার কবিতা নির্দোষতা প্রমাণিত হয় এবং তাকে তার পদে পুনরাবহন করা হয়। দুবাই জেলে রাতের জেলারের পদ কবিতাকে দেওয়া হয় এবং দিনের ডিউটি আমাকে দেওয়া হয়। জেলার কবিতা আমাকে অনেক ধন্যবাদ জানিয়ে বলেছিলেন যে আমাকে সাহায্য করার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ এবং এখন আমি জেলার কবিতার সাথে খুব ভালো বন্ধুত্ব করেছি। আগের মতোই আমরা দুজনে মিলে জেলের পরিবেশ খুব ভালো করে দিয়েছিলাম
এবং সবকিছু আবার আগের মতোই ভালো হতে শুরু করেছিল। তাহলে এই গল্পটি সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ বন্ধুরা। গল্পটি ভালো লাগলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। দেখা হবে পরবর্তী গল্পে। বাই বাই।